শুরু করেছিলাম একটা অসাধারণ কোরিয়ান ড্রামার এক্সপ্লেনেশন, যার আগের পর্বে দেখানো হয়েছিল জ্ঞান ফেরার পর ইউহান কোনো মতেই ওই হসপিটালে থাকতে রাজি হয় না। সিয়ং তাকে আটকানোর চেষ্টা করলেও সে ব্যর্থ হয়। এরপর ইউহান বাড়ি ফিরলে সিয়ং তাকে বলে এবার থেকে সে তার খেয়াল রাখবে। ঠিক এই সময় দেখা যায় প্রসিকিউটর সেকি ও ইউন চান ইউহানের লাইসেন্স ক্যান্সেল করানোর জন্য নানা রকমের প্ল্যান তৈরি করে। আর এখানেই জানা যায় ৩ বছর আগে সে যে রুগীটাকে মরতে সাহায্য করেছিল, সেই রুগীটা মারা যাওয়ার আগে তার বাচ্চা মেয়েটিকেও হত্যা করেছিল। তবে তার শারীরিক অবস্থা খারাপ থাকায় তার ওপর কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। এই অমানবিক হত্যার জন্য ইউনচান ঠিক করে তাকে নরকীয় যন্ত্রণা দিয়ে মারবে। সে তার অবশ হাত দিয়ে একটা কাগজে সই করিয়ে নেয়, যেখানে লেখা ছিল সে তার অর্গানগুলো স্বেচ্ছায় কোনো ট্রাস্টে দান করবে। তবে সে কখনো ভাবতেই পারেনি যে ইউহান তাকে শান্তিতে মরতে সাহায্য করবে। যদিও ইউহান ৩ বছরের সাজা পেয়েছে, তা সত্ত্বেও হিয়েনচানের রাগ এখনো কমেনি। সে ইউহানের লাইসেন্স বাতিল করার জন্য প্ল্যান তৈরি করে। পরের দিন ইউহান একটা মেডিকেল মিটিংয়ে অংশগ্রহণ করে। সেখানে সে একজন হাই স্কুল স্টুডেন্টের জন্মগত এনার্সিয়া ডায়াগনোসিস এবং তার সঙ্গে যুক্ত বিপদের ঘটনাগুলি বলছিল। এই সময় হঠাৎ করেই তার মাথা ঘুরতে থাকে, যার কারণে সে স্পষ্টভাবে কিছু শুনতে পাচ্ছিল না। একজন স্টাফ তাকে জলের বোতল দেয়, তবে সে জলের বোতলটাকেও ঠিক করে ধরতে পারছিল না, যার কারণে সেটা নিচে পড়ে যায়। সবাই বুঝতে পারে ইউহানের কোনো সমস্যা হচ্ছে। ঠিক সেই সময় স্টেজে সিয়ং চলে আসে। ইউহান বুঝতে পারে স্টেজে আসা ব্যক্তি হলো সিয়ং, যার ফলে সে কিছুটা স্বস্তি পায়। সে সবাইকে বলে এই হাই স্কুলের বাচ্চাটির খোঁজ সিয়ং করেছিল এবং তার স্বাস্থ্য সম্পর্কে ইনিই ভালো বলতে পারবেন। এরপর সে সিয়ংকে মাইক্রোফোনটা ধরিয়ে দিয়ে স্টেজ থেকে নেমে যায়। আসলে সে এটা করেছে যাতে সে সবার সামনে মাথা ঘুরিয়ে পড়ে না যায়। দেখা যায় স্টেজের বাকি প্রোগ্রামটা সিয়ং ভালোভাবে ম্যানেজ করে। এই ঘটনার পর ইউহান সিয়ং এর সেই রিকোয়েস্টটা একসেপ্ট করে নেয়, অর্থাৎ এখন থেকে সিয়ং তার খেয়াল রাখতে পারবে। এতে সিয়ং অনেক খুশি হয়। এরপর একজন ডাক্তার ইউহানকে ফোন করে অ্যাক্ট্রেস জো জোহানের রিপোর্ট সম্পর্কে জানায়। ইউহান ওই অ্যাক্ট্রেসের চিকিৎসা করছিল, তাই সে দ্রুত হসপিটালে আসে। জো জোহান আর কষ্ট সহ্য করতে পারছিল না, তাই সে এই যন্ত্রণা থেকে মুক্তি চায়। একজন ডাক্তার জো জোহানের বড় ফ্যান ছিল, তাই সে এইসব শুনে অনেক কষ্ট পায়। সব ডাক্তার চলে গেলেও সে সেখানে দাঁড়িয়েই তার ব্যাপারে ভাবতেছিল। কিছুক্ষণ পর ইউহান সেই রুমে আসলে ভেন্টিলেটরটা অফ দেখে। তখনই সেখানে এক নার্স চলে আসে এবং সে মনে করে ইউহান নিজেই ওই ভেন্টিলেটরটা অফ করেছে। আইমন যখন জানতে পারে ইউহান আবারও একজন রোগীকে শান্তিপূর্ণ মৃত্যু দেওয়ার চেষ্টা করেছিল, তখন সে ভীষণ রেগে যায় এবং মনে করে এতে সিওনা যুক্ত রয়েছে। এই কথা শুনে উইকিয়ং সিয়ং এর নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে। দ্রুত ইনভেস্টিগেশন শুরু হয়। পুলিশ সবার কাছ থেকে বয়ান রেকর্ড করতে থাকে। সমস্ত প্রমাণ ইউহানকেই দোষী সাব্যস্ত করছিল। অর্থোপেডিক ডিপার্টমেন্টের বাকিরা যখন এই ভেন্টিলেটর অফের কথাটি জানতে পারে, তখন সবাই বেশ অবাক হয়ে যায়। প্রসিকিউটর সিওকি ইউহানকে নানা রকমের প্রশ্ন করতে থাকে। তার একমাত্র উদ্দেশ্য হলো ইউহানের লাইসেন্স বাতিল করানো, তবে ইউহান তার কোনো উত্তর দেয় না। পুলিশ ইনভেস্টিগেশন করলে জানতে পারে লিওজুন ইউহানকে 4:55 ফোন করেছিল, আর ভেন্টিলেশন অফ হয়েছিল 5:05। তবে 5টার সময় ইউহান ছাদে গিয়েছিল। তখন সিওকি তাকে জিজ্ঞাসা করে, তুমি 5টার সময় ছাদে কি করছিলে? ইউহান জানায় সে ছাদে আকাশ দেখতে গিয়েছিল। সিওকি এর পর সিসিটিভি চেক করলে দেখে ইউহান ভেন্টিলেশন রুমের দিকে দৌড়ে যাচ্ছে। তবে তার দৌড় দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছিল যে ওই দৌড় ভেন্টিলেশন অফ করার জন্য নয়, সেটা ছিল রুগীকে বাঁচানোর জন্য। আসলে ইউহান ছাদে গিয়েছিল ওই অ্যাক্ট্রেসের ছেলের সঙ্গে দেখা করার জন্য। ছেলেটি আকাশের দিকে তাকিয়ে বলে, আমার মা এখন স্বর্গে আছে। এটা শুনে ইউহান কিছুটা অবাক হয়ে যায়। সে বলে, তোমার মা তো এখনো বেঁচে আছে। ইনসুক বলে, আমারও আমার মাকে দেখতে যাওয়ার ইচ্ছে করছে। আমার মা যেমনই হোক, সে আমার কাছে সব সময় সুন্দর। এরপর সে হসপিটালের ভেতরে একটা রুমে যায়, যেখানে একজন বৃদ্ধ মহিলা তার মায়ের মতোই মৃত্যুর সঙ্গে লড়াই করছে। তার ছেলে নিজের স্বার্থের জন্য তার মাকে কষ্ট দিতে চাইছিল না, তাই সে ওই ভেন্টিলেটরটা অফ করে দেয়। এখানে ইয়নসুক ভেন্টিলেটরটা কিভাবে অফ করতে হয় তা জেনে গিয়েছিল, তাই সে তার মায়ের রুমে গিয়ে ভেন্টিলেটরটা অফ করে দেয়। অর্থাৎ ভেন্টিলেটর না ডাক্তার বন্ধ করেছিল না ইউহান। আর ইউহান তার বয়ান দেয়নি, কারণ সে কখনোই চাইছিল না যে ওই বাচ্চা ছেলেটি পুলিশের জেরার সম্মুখীন হোক আর তার উপরে তার মায়ের হত্যার অপবাদ পড়ুক। ইউহান জানতো ইনসিউক তার মাকে একবার দেখতে চায়, আর এদিকে ওই অ্যাক্ট্রেসও তার ছোট্ট ছেলের হাত ধরে তাকে জড়িয়ে ধরতে চায়। তাই ইউহান ইনসিউককে নিয়ে ভেন্টিলেশন রুমের দিকে দৌড়ে যেতে থাকে। জানা যায় অন্য ডাক্তাররা ওই অ্যাক্ট্রেসের বোনের সম্মতিতে তার চিকিৎসা বন্ধ করে দিয়েছে। তবে ইউহান কোনোভাবে
কোনোভাবেই হার মানে না। সে তাকে তার ছেলের সঙ্গে দেখা না করিয়ে কোনোভাবেই মরতে দিতে চাইছিল না। ইভান তাকে সিপিআর দেওয়ার চেষ্টা করে, তবে কোনোভাবেই কোনো কিছুতে কাজ হচ্ছিল না। সিয়ং এবং অন্য ডাক্তাররা এসে তার সাহায্য করার চেষ্টা করে। তারা ডোজ বাড়িয়ে বারবার রোগীকে ইলেকট্রিক শক দিতে থাকে। এভাবে অনেক প্রচেষ্টার পর অবশেষে রোগীটি তার হার্টবিট ফিরে পায়। ইউহান এবং সিয়ং তার দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এই সময় দরজার সামনে ইনসিউক চলে আসে। ইভান তাকে তার মায়ের কাছে নিয়ে আসে। ইনসিউক তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এই দৃশ্য দেখে সেখানে সবার চোখেই জল চলে আসে। কিছুক্ষণ পর ওই অ্যাক্ট্রেস ধীরে ধীরে নিজের চোখ খোলে এবং চোখের সামনে নিজের ছেলেকে দেখে টেনে বুকে জড়িয়ে নেয়। ইনসিউক তার মায়ের কুৎসিত চেহারা দেখেও আর ভয় পায় না, কারণ চেহারা যেমনই হোক মা তো মাই হয়। এরপর আমরা সিওককে একটা জিমে দেখতে পাই। সে জিমে একটা বডি বিল্ডার লোককে দেখে। তাকে দেখে সিওকেরও ওই রকম বডি বানানোর খুব ইচ্ছে হয়। তাই সে তার শরীরে স্টেরয়েড ইনজেক্ট করে, যার ফলে সে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। তাকে হসপিটালে ভর্তি করা হয়। সে হসপিটালের বেডে প্যারালাইজড অবস্থায় পড়েছিল, অর্থাৎ সে না পারত হাত পা নাড়াতে, না পারত কথা বলতে, শুধুমাত্র শুনতে পেত এবং সবকিছু অনুভব করতে পারত। সিওককে দেখে ডক্টর ইওহানের অনেক খারাপ লাগে, কারণ তারও তো সিওকের মতোই জন্মগত কনজেটিভ এনার্সিয়া রয়েছে। ইওহান সিওকের আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করে, যাতে সে বেঁচে থাকার জন্য লড়াই করতে পারে। কয়েক ঘন্টা পর সিওক চোখ খোলে, তবে সে হাত পা নাড়াতে পারত না এবং কথাও বলতে পারত না, শুধুমাত্র চোখের পাতা ফেলতে পারত। ইওহান রোগের কারণ খুঁজতে শুরু করে। এই সময় সিওকের শরীরে সে অদ্ভুত ধরনের কিছু ক্ষত দেখতে পায়। খবর নিয়ে জানা যায় স্কুলের কিছু ছেলে সিওককে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে মারধর করত, কারণ তারা জানত সিওককে মারধর করলেও তার ব্যথা লাগবে না। তবে আজ তারা অনেক বাড়াবাড়ি করে ফেলে। তারা তাকে একটা ফাঁকা গুদামে এনে মারতে শুরু করে এবং এতটাই জোরে আঘাত করে যে তার মাথা টেবিলে লেগে সে অজ্ঞান হয়ে যায়। ইওহান ডাক্তারকে সিওকের সিটি স্ক্যান করানোর কথা বলে, কারণ তার মনে হচ্ছিল ভেতরে ভার্টিক্যাল আর্টারি ফেটে যাওয়ার কারণেই এমনটা হয়েছে। ফলে খুব ধীরে ধীরে রক্ত প্রবাহ হচ্ছে, আর যদি এটাই আসল কারণ হয় তাহলে ওর অবস্থা খুবই বিপজ্জনক অবস্থায় আছে। রুম থেকে সবাই চলে গেলে ইওহানও উঠে যাচ্ছিল। হঠাৎ তখনই তার মাথা ঘুরতে শুরু করে এবং সে ব্যালেন্স হারিয়ে মেঝেতে পড়ে যায়। এরপর কয়েকটা ঔষধ খেলে তার অবস্থা পুনরায় স্বাভাবিক হয়। ইওহানের পর সিওকের ব্যাগ চেক করলে সেখানে কয়েকটা ধুলোমাখা শার্ট দেখতে পায়, যা দেখে তার খুবই সন্দেহ হয়। তাই সে সেই জায়গাটাতে চলে আসে যেখানে সিওককে মারা হয়েছিল। ইওহান পুরো গোডাউনটা ঘুরে দেখতে থাকে এবং সিওকের সাথে হওয়া টর্চারটা কল্পনা করতে থাকে। এই সময় ইওহান দেখে সিওক যেখানে পড়েছিল সেখানে গ্যাসোলিন রয়েছে। ইওহান সাথে সাথেই লিওজুনকে ফোন করে এবং সিওকের ব্রেনের এমআরআই ও ট্রিপিক্যাল অ্যাসপারেন্ট করতে বলে। ফলে তার যদি কোনো রকমের ইনফেকশন হয় সেটা বোঝা যাবে, আর যদি সিওকের ইমিউনিটি কম থাকে তাহলে গ্যাসোলিন তার ব্রেনে এফেক্ট করতে পারে, যার ফলে তার লফটেন সিনড্রোম হতে পারে। ডাক্তাররা সিওকের ডায়াগনোসিস শুরু করে। এদিকে ইওহান ওই গোডাউন থেকে বেরিয়ে আসার সময় পুনরায় তার মাথা ঘুরতে শুরু করে এবং একই সাথেই তার মাথায় প্রচন্ড ব্যথাও শুরু হয়। এদিকে লিওজুন সিওনকে বলে, টেস্ট রিপোর্ট এসে গেছে, তুমি ইওহানকে ফোন করো। তবে সিওং ইওহানকে বারবার ফোন করলেও সে কোনোভাবেই ফোনটা রিসিভ করে না। দেখা যায় ইওহান অজ্ঞান হয়ে ওই গোডাউনেই পড়ে আছে এবং তার মাথা থেকে প্রচন্ড রক্ত বেরোচ্ছে। অন্যদিকে ইউনজং এবং ব্যারিস্টার সিকি জানতে পারে ইওহানের জন্মগত এনার্সিয়া রয়েছে। তারা এই খবরটা হসপিটালের ওয়েবসাইটে পোস্ট করে দেয়, যা দেখে আইমুন এবং ডাক্তার অনেক রেগে যায়। সবাই এটা ভেবেই বেশ অবাক হচ্ছিল যে ইওহান একাধিক লোকের প্রাণ বাঁচিয়েছে, তবে দুর্ভাগ্যবশত সে নিজেই কোনো রকমের ব্যথা অনুভব করতে পারে না। ইউনজং ইওহানের পুরানো বন্ধুদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে জানতে পারে সে কোনো রকমের এনেস্থেসিয়ার ব্যবহার ছাড়াই নিজের শরীরের বড় বড় ক্ষতগুলিকে নিজেই সেলাই করে নিত। অত্যাধিক গরমে জেলে কর্মরত সমস্ত কয়েদিরা যখন ঘামে ভিজে যেত তখনও ইওহান খুব শান্তভাবেই তার কাজ করে যেত, কারণ তার কোনোভাবেই গরম অনুভব হতো না। ইউনজং এইসব শোনার পর বেশ খুশি হয়, কারণ এতদিন ধরে কঠোর প্রচেষ্টার পর শেষমেশ সে সঠিক প্রমাণ জোগাড় করতে সক্ষম হয়েছে। আসলে সে যে কোনো প্রকারে ইওহানের মেডিকেল লাইসেন্সটা ক্যান্সেল করানোর চেষ্টা করছিল। ইউনজং দ্রুত এই খবরটা প্রসিকিউটর সিওকিকে জানায় এবং তারা ইওহানের উপরে পুনরায় কেস করার পরিকল্পনা করে। এদিকে দেখা যায় ইওহান ওই গোডাউনে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। সিয়ং বারবার ফোন করলেও সে ফোনটা রিসিভ না করায় সিয়ং কাঁদতে শুরু করে এবং সে দ্রুত পুলিশকে ফোন করে পুরো ঘটনাটা জানায়। এরপর দেখা যায় ইওহানকে রেস্কিউ করে হসপিটালে নিয়ে আসা হয়। সৌভাগ্যবশত এত ব্লিডিং এর পরেও তার তেমন কোনো ক্ষতি হয় না। এদিকে দেখা যায় হসপিটালের বাকি সদস্যরা বেশ চিন্তিত হয়ে পড়ে, কারণ ইউনজং হসপিটালের একটা ওয়েবসাইটে ইওহানের জন্মগত এনালজেসিয়ার ব্যাপারটা পোস্ট করে দিয়েছিল।
যা দেখে আইমুন বেশ চমকে যায়, কারণ এমনটা চলতে থাকলে হসপিটালের নাম খারাপ হবে। এই কারণেই সে হসপিটালের সমস্ত ডাক্তার এবং সহকর্মীদের ডেকে পাঠায়। আসলে তারা সবাই মিলে এটাই আলোচনা করছিল যে ইউহানকে ওই হসপিটালে রাখা ঠিক হবে কিনা। আর এর সাথেই সিরিজের 4র্থ এপিসোডটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই সিরিজের পরবর্তী পর্ব নিয়ে।